মৌলিক গবেষণা হওয়া দরকার। কি হয়েছে এই এত 225-30 বছর ধরে? কি হয়েছে? যা হয়নি সেটাই রিয়েল হোমিওপ্যাথি, আর যেটা হয়েছে সেটা রিয়েল হোমিওপ্যাথি নয়, অন্য কোনো নাম হবে। সেটা কালকে আমি একবার বলেছি, কিন্তু আজকে আমি একটু ভেঙে ভেঙে বলতে চাই তোমাদেরকে। এটা স্যারের লেখা, হ্যাঁ, এটা হলো ফুটনোট 149। তখন নিচে লেখা আছে, বাট দিস লেবোরিয়াস, sometimes very laborious search for selection of the homeopathic remedy most suitable. তাহলে ওষুধ নির্বাচন একটি কষ্টসাধ্য বিষয় তাদের জন্য, যারা বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য ওষুধ নির্বাচন কঠিন, অনেক সময় ভীষণ কঠিন। কে বলেছেন? সৃষ্টিকর্তা, মানে তিনি ফাদার অফ হোমিওপ্যাথি। Most suitable in every respect or to its morbid state, মানে যে কোনো রোগের জন্যেই। এটা স্যারের মুখের বাণী, আমার তো কিছু বলার নেই এখানে। তাহলে ম্যাটেরিয়া মেডিকা রেপার্টরিতে যা লেখা আছে সেটা যদি স্যার যথেষ্ট মনে করতেন, এ কথা লিখতেন না। তার মানে আমার কথা ছেড়ে দাও, আমার মাথা কম ডালবেন, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছো সব সিমটম মেলালেও শুধু কেতনি হতে থাকে। সব সিমটম রুগী মেলানো হয়েছে, কিন্তু রুগী ভালো হচ্ছে না। এটা কিন্তু সবার জানা আছে, তাই কেউ স্বীকার করুক আর না করুক। কারণ আমি ওই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির জন্য এতটা সময় ব্যয় করেছি আমার সারা জীবনে। এত লেখালেখি, যখন তোমরা আমার ইয়ে পড়বে, সেকেন্ড চ্যাপ্টার পড়বে, দেখবে কত বই, কত মেডিসিন, কত লেখা, কত রিসার্চ পেপার আমি লিখেছি। তবুও কেন ওটাকে ছেড়ে দিয়ে নতুন একটা পথ ভাবতে হলো? আমি তাও লিখে দিয়েছি কেন আমি এদেরকে ছেড়ে দিয়ে এই পথে এলাম। এত লেখালেখির পর ওই সালফার, ওই মার্কুরিয়াস, এদেরকে নিয়ে কার্সিনোসিন, ল্যাকেসিস, এদেরকে নিয়ে এত লিখেছি, কিন্তু এরা সবাই আমাকে হতাশ করেছে। আমাকে ভাবতে হলো নতুন কিছুর জন্য। এটা তারই ফল। ফলে এটা হোমিওপ্যাথিকে বললে একে ছোট করা হবে, তাই এটা নিয়ে মানবে। আর অন্যরা যা করে তো প্রশ্নই নেই। Is an operation withstanding all the admirable books for facilitating. বাজারে কত বই একটু আগে বললাম, হয় না? এটা আমার কথা না স্যার, অ্যানিম্যালের কথা। সরি, আমি বলেছি নট উইথস্ট্যান্ডিং, কোনো লাভ হয় না। অল অ্যাডমায়ারেবল, কত বেশি বইপত্র আছে ফর ফ্যাসিলিটি। ব্যাপারটা বুঝো। তোমরা যেখানে এসেছো, তোমার কখনো কখনো মনে হবে কি জানি ভুল হচ্ছে কিনা। ভালো বুঝেছ ভুল হচ্ছে কিনা, এই জন্য কি এখানে আসাটা। আমি বলবো জীবনের এটা খুব বড় সময় এইখানে আসাটা। হয়তোবা ভাগ্য দেবতা তোমার ভাগ্যে কিছু আলাদা কিছু লিখে রেখেছিলেন, টার্নিং পয়েন্ট। হ্যাঁ, নতুন কিছু, ফ্রুটফুল কিছু, সার্বিক মঙ্গলজনক কিছু তুমি পেতে। Still demands the study of the original sources themselves. এই সেই অরিজিনাল সোর্সেস, যা আমার দুটি ট্রু ডিজিজ, মানে দুটো মায়োলজিক ডিজিজ, পোস্ট ট্রমা সিনড্রোম, পোস্ট হেভিক সিনড্রোম। আজ আমি পোস্ট ট্রমা সিনড্রোম আগে বলছি, বইতে যদিও লেখা আছে পোস্ট হেভিক সিনড্রোম আগে, ফার্স্ট সাইকেল, পরে পোস্ট ট্রমা সিনড্রোম। কিন্তু কাল থেকে আমি একটু ধারণা পোষণ করছি যে পোস্ট ট্রমা সিনড্রোমই কিন্তু আমাদের বিভিন্ন মিউটেশনের জন্য দায়ী। আমাদের যত কথা আছে বাইরে গিয়ে বলো, আমি কিচ্ছু বলবো না, আমার অন্ত ক্ষতি করো না প্লিজ। আমি দুহাত জোর করে ক্ষমা চাইছি, কেমন? আমার অপরাধ মার্জনা করো, আমার ক্ষতি করো না। তাহলে স্টিল ডিমান্ড, এত বইপত্র থাকা সত্ত্বেও তারের দাবি ছিল, তার হ্যানিম্যানের দাবি ছিল আরো মৌলিক গবেষণা হোক। যেটা দুঃখের বিষয়, আমার আগে পর্যন্ত কোনো মৌলিক গবেষণা হয়নি, খালি ওষুধের পর ওষুধ বেরিয়ে এসছে। এই
100 থেকে শুরু করে এখন 8,000, অলমোস্ট 8,000। স্যার কি বলেছিলেন আর কি হয়েছে? এর জন্য আমি ভাগ্যবান যে আমার সৃষ্টিকর্তা আমাকে দিয়ে এটা করিয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব নেই বলে আমি মনে করি। Still demands the study of the original sources themselves. তোমরা কমপক্ষে মানেটা মুখস্থ তো করতে হবে না, ভাবো তো, বইতে আছে এটা লেখা। And at the same time a great amount of circumspection. এসব করতে গেলে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। Great amount of circumspection and serious deliberation. এবং খুব ভাবনা চিন্তা আলোচনা করে তবে কিন্তু তোমাকে ওই অরিজিনাল সোর্সে পৌঁছতে হবে। নট ইট ইজ নট ম্যাটার অফ জোক যে তুমি একটা বানিয়ে ফেললে। এটা বানাতে গেলে দরকার কি এবং গ্রেট অ্যামাউন্ট অফ সার্কামস্পেকশন, সাবধানতা। তো আমি এই অর্থে কি বলতে চাই, আমি যখন যেটা করেছি আমি নিজেকেই প্রশ্ন করেছি আমি ভুল তো করছি না। যার জন্য কাল তোমাদের বলেছিলাম আমার মাঝে মধ্যে মনে হতো আমি পাগলামি তো হয়ে যাচ্ছে না, একদিন আমি দুনিয়ায় থাকবো না, তখন লোকেরা আমার বাবা মা করে গালাগালি দেবে। এটা মাথায় রেখে একটা ওয়ার্ড লিখতে কতবার ভেবেছি, কতবার চেঞ্জ করেছি লেখাগুলোকে, কিন্তু মূল কথা বদলায়নি। কি সেটা, আমরা সবাই জন্ম নেই মায়ের পেটে এক কোটি জায়গোট হিসাবে, ওই জায়গাটার মধ্যে ঈশ্বর। একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, জানো কাগজে আমি অনেকবার পড়েছি, পিএইচডি দেন উনি, ওনার আন্ডারে গবেষণা করতে হয়, রিসার্চ পেপার জমা দিতে হয়, উনি সই করেন। তো উনি বলছেন ওনার এক ছাত্রীকে, শোনো তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি বিছনায় আমার পাশে আসো, আমি সই করে দেবো তোমার রিসার্চ পেপার। তাহলে যে শিক্ষক, শিক্ষক নিশ্চয়ই তো ভালো কোয়ালিটির জিন ছিল, সঙ্গে খারাপ কোয়ালিটির জিন ছিল, ও তার ছাত্রীকে বিছনায় চাইছে। তাহলে কাল আমি যত কথা বলেছি আমাদের মধ্যে সব রকম জিন আছে, যা মানুষ বানায়, যা নরক পশু বানায়। তো তুমি আমি কোনো পার্থক্য নেই, কিন্তু শুধু সুযোগ পেলেই আমরা যখন তখন পশু হতে পারি, একদম সময় লাগবে না। তাহলে এই আমি মানুষ, এই আমি পশু, আমি নরপশু, কেমন? এটা আমি আমাকে বললাম না, গোটা দুনিয়ার ওয়ার্ল্ড পপুলেশনকে বললাম, আমরা সবাই এরকম। which have their best reward in the consciousness of having faithfully discharged our duty. একজন ডাক্তার হিসেবে তোমার আমার ডিউটি কি? অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তার আগে ডিউটি কি? নিজেকে সুস্থ করা। কাল আমি ইভাকুয়েশন নিয়ে অনেক কথা বলি, ওটা বুঝেছি বলো, বুঝে আমি জানি না। আমি আর একবার কি কথা বলতে চাই, দুনিয়ার মানুষের তুমি ইভাকুয়েশন ঠিক করতে পারবে না, এই জন্য কি ও তোমার কাছে এলে তুমি পয়সা দেবে। তুমি নিজেকে তো ঠিক করো, 1 বছর লাগুক আর 10 বছর লাগুক, কেন? কারণ তুমি যদি, আমি যদি একটা মানুষকে, আমার একটা ছাত্রকে মানুষ করে রেখে দিতে পারে, সে আরো 1000 জনকে মানুষ করতে পারবে, আরো অনেক রোগীকে সে ভালো করতে পারবে। তাহলে আমি চাই অন্যরা কি বললো আমার দেখার দরকার নেই, তোমরা তো ঠিক হও। ঠিক হয়েছে বুঝবে কি করে? সকালে উঠে কোনো প্রচেষ্টা ছাড়াই একবার পায়খানা হবে, আবার বিকালে একইভাবে সময় লাগবে 3 থেকে 5 মিনিট, সঙ্গে বিরাট এনার্জি। কাউকে করতে হবে না, কাউকে তুমি পারবেও না, কাউকে তুমি করতে পারবে না, কারণ সে তোমার কাছে আসবে না, তুমি টাকা নেবে। তুমি তো ভালো হও, তুমি ভালো হলে তোমার মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসবে, কিভাবে কনভিন্স করবো, কিভাবে পড়াশোনা করবো, কিভাবে ওষুধ দেবো। ফলে দুনিয়া আমার দরকার নেই, তোমরা তো নিজেদেরকে সুস্থ করো। সুস্থতা মানে কি? সুস্থতা মানে হলো স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন। বাড়িতে গিয়ে পড়বে চ্যাপ্টারটা, আপনার বললাম তো এগুলি তুমি পেয়ে যাবে। তাহলে নিজে অন্তত সুস্থ হও। সুস্থতার নাম কি? স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন। এই তো মাথায় ঢুকিয়ে নিয়ে যাও, আর কিছু শিখতে হবে না, বাকিটুকু এমনি হয়ে যাবে। স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন প্রথম এবং প্রধান শর্ত সুস্থ হওয়ার জন্য। তোমরা সব ভুলে যাও, এইটুকু নিয়ে যাও, আমাকে স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন আমাকে
নিজেকে এই জায়গায় পৌঁছে দিতে হবে যে আমি স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশনার। এর মানে কি? স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশনার মানে কি? মানে হলো 6 গ্রুপ অফ হার্মফুল জিন ইনঅ্যাক্টিভ পার্মানেন্ট। স্যার আমার প্রথম থেকেই স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশনে আপনি অন করেছেন, তখন ছিল হার্মফুল গ্রুপ অফ জিন অ্যাপারেন্টলি ইনঅ্যাক্টিভ। আর এই ট্রিটমেন্টের পরে যেটা হবে পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ, তখন তুমি দেখবে যদি পাও কখনো করতে, তোমার মাথার মধ্যে কত কত ভালো চিন্তা এসেছে, কত ভালো নতুন নতুন কথা এসেছে। আমি আজ যা বলেছি এরপরে তুমিও 2 লাইন যোগ করতে পারো। আমি যা কিছু করছি সেই জন্য, আমার এখানে শেষ নয়, কিন্তু মনে থাকে জানো, গ্রেট অ্যামাউন্ট অফ ট্রান্সপেকশন অ্যান্ড সিরিয়াস ডেলিভারেশন, এগুলো করতে গেলে দুটো জিনিস লাগবে। এটা কখন আসবে তোমার মধ্যে? যখন তোমার 6 হার্মফুল গ্রুপ অফ জিন পার্মানেন্টলি ইনঅ্যাক্টিভ হবে। আর এর আরেকটা মানে হলো তোমার স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন হবে। খুব সোজা কথা, কিন্তু স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন যেদিন তোমার হবে, তোমার মাথার মধ্যে বিভিন্ন রকম ক্রিয়েটিভ আইডিয়া ঘুরতে থাকবে। তোমাকে কাউকে শেখাতে হবে না, বরং তুমি কাউকে শেখাবে। জানো তো, স্যার এটা খারাপ বলে ভুল বলে গেছিল, আমি কিন্তু ঠিক করে দিয়েছি। তখন আবার সে দেখবে তুমি ঠিক বলে না ভুল বলে, তারপরে সে শুরু করবে এর উপরে ভাবনা চিন্তা। তো বোধহয় ব্যাপারটা বোঝাতে পেরেছি। তবে এই কথা সত্যি, আমি নিজেও জানি আমি যখন 2-1 বছরে শিখতে পারিনি, তা তোমরাও পারবে না। তোমাকে শিখতে গেলে অনেক পরিশ্রম, অনেক অধ্যবসায়, প্লাস আমার ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে এর উপর ওয়ার্কশপ করে হাতে কলমে রোগীদেরকে সামনে নিয়ে বোঝানো হবে। তার জন্য চেষ্টা করতে হবে, পয়সা খরচা করতে হবে। তোমার সেই পয়সা কিন্তু আমার পকেটে আসবে না, মাথায় রেখো। তার ব্যবসার জন্য সব বলতে, এটা ইনস্টিটিউটের হসপিটাল দরকার জন্য যাবে না, বলে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। ইয়েস, মিথ্যা বলেছি, ব্যক্তিগত স্বার্থ আছে। কিসে? তোমরা একজন মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, ওটাই আমার স্বার্থ। কারণ তুমি মানুষ হলে অন্যকে মানুষ হতে পারবে, ওটাই আমার স্বার্থ। তোমাদের স্বার্থই আমার স্বার্থ। আর সেটা যদি হয়, তবে আমি মারা গেলেও আমার আত্মা বুঝবে কি আমার জন্ম স্বার্থ। মাথায় রেখো, স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশনের আর এক নাম পার্মানেন্ট ইনঅ্যাক্টিভেশন অফ অল 6 গ্রুপ অফ হার্মফুল জিনস। এই যে আমি সেন্টেন্সটা বলেছি, এইটা যদি পারো মাথায় ঢুকিয়ে নিও, যদি পরে দরকার মনে করো আমি ওখানে লিখে দেবো। হ্যাঁ, আচ্ছা, কথা ইয়ে কর, এটা এবার হচ্ছে 4 স্লাইড, এবার যা ইয়েতে 3rd স্লাইড। আচ্ছা, একটা কথা মাঝখানে বলে দিই, সেগুলো তোমাদের যদি ব্যক্তিগত প্রশ্ন থাকতেই পারে, তোমরা লিখে এখানে জমা করে যাও। সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি অঙ্গীকারবদ্ধ, এবং তুমি বুঝবে তবে তুমি ঘর ছেড়ে যাবে। যার যা প্রশ্ন আছে লিখে দাও। আমার মনে হয় না আমি যত কথা বলেছি এরপরে প্রশ্ন থাকবে, থাকতেই পারে। সবার তো কি বলবো, ভাষার ইয়ে বলে ক্যাপাসিটি তো সমান নয়। তুমি লিখো, আমি বকবো না, কিচ্ছু না। তোমার নাম লেখার দরকার নেই, অত কেউ তো বুঝবে না আমি কাকে বকবো না। লিখে জমা দিয়ে দাও, তারপরে আমি জবাব দেবো। দেখো, বললাম না, মাঝে মধ্যে মনে হতো আমি কি এগুলো পাগলামি করছি না সত্যি সত্যি এর কোনো যুক্তি আছে। দেখো, তোমরা তো জানো, আমিও জানি, 5,000 বছর ধরে, 5,000 প্লাস ইয়ার্স বছর ধরে রুগী এলে সমস্যা শোনো, এটাই চলে আসছে 5,000 বছর। আমি সেখানে একটা উল্টো পাল্টা পথ খাড়া করে দিচ্ছি, লোকে তো বলতেই পারে এটা পাগলামি। কিন্তু আমার পাগলামিকে সাপোর্ট করেছে যিনি, তার নাম হলো, একটু উঠিয়ে দেন, আরে উঠিয়ে দেন, ওটা 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 এই দেখো, ইনি আমার সঙ্গে, ইনি আগে পাগল হয়েছিলেন, আমি তারপর, কেমন না? প্লাস অ্যানিমাল তো সবার আগে পাগল, কেন উনি বলেছিলেন দেয়ার আর নো ডিজিজেস বাট সিকনেস, কারো কোনো রোগ নাই থাকতে পারে, কিন্তু সবাই সিক। দুঃখের বিষয়, এই সিক মানেটা স্যার কাউকে বোঝাতে পারেননি, সেটা আমি করে দিয়েছি। তাহলে আমার আগে, সবার আগে পাগল ছিলেন মহাত্মা গান্ধী,
তারপরের পাগল জেমস টাইলার কেন্ট, তারপরের পাগল ডেভিডসন, তারপরের পাগল হ্যারিসন, তারপরে আর এরা আমাকে পাগল করে যত দৌড় যদি কিছু থেকে থাকে সেটা তাদের মানে ফাদার হোমিওপ্যাথি, ফাদার মডার্ন হোমিওপ্যাথি আর এইসব মডার্ন সায়েন্স। তোমরা নিশ্চয়ই জানো হোমিওপ্যাথি মানে কি না, সিমটম সর্বস্ব একটা চিকিৎসা পদ্ধতি। সেটা বিভিন্ন ম্যাথমেটিকায় লেখা আছে। তার জন্য তুই যেভাবে বসেছিস আমার ঘুম পাচ্ছে বাবা, সোজা হয়ে বল, কারণ মেরুদণ্ড দেখলেই আর যায় না, এখানে এখানে যায়, এখানে আসতে যায়, মাথা মতো যায় না বাবা। আমি ওকে বললাম ঠিকই, কিন্তু বললাম সবাইকে মেরুদণ্ড সোজা রাখো, সোজা চলে যাবে ব্রেনে। কি বলছিলাম? তো পাগলের যদি পাগলামি হয় এটা, তাহলে এরা আমার আগে পাগল। স্যার হ্যানিম্যান বললেন কারো কোনো রোগ নাই থাকতে পারে, কিন্তু সবাই শিখ। ওইটাই বলছিলাম বোঝা যে, অথচ শিখ ব্যাপারটাই বোঝাতে পারেননি স্যার কাউকে। আমি কিন্তু শিখের ডেফিনেশনকে একদম জলবত্তর এবং জলের মতো সোজা করে দিয়েছি। সেটা তোমরা জেনেছো নিশ্চয়ই এর আগে। সেটা এক্সিস্টেন্স অফ 6 গ্রুপ অফ harmful genes. When an individual starts his journey from zygote, zygote is 6 group of harmful genes ছিল। তাহলে তার রোগ বলো, ভালো বলো, দোষ বলো, গুণ বলো, ওখান থেকেই শুরু। অথচ তোমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে একটা শব্দ শুনতে পাবে, মাল্টিমায়ারমেটিক সিপিলিটিক প্রিডমিন্যান্ট, ব্যাস শেষ। তো ইয়ে কি হবে, ওষুধ কি হবে, সেটার জন্য আর ম্যাথমেটিক্যাল দেখে তারপরে ঠিক হবে, ম্যাথমেটিক্যাল রেকর্ড ইত্যাদি দেখে ঠিক হবে। সে রোগের কপালে কি আছে উপরওয়ালাই জানে। সেখানে আমার সোজা কথা হলো, তুমি ওর আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ, ফিলসফি অফ আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ জানো। ও কেঁদেছিল আর কাঁদেনি, তোমার চিকিৎসা সেখান দিয়ে। এখন কথা ওঠে, একজন 99 বছর ও কেঁদেছিল কি কাঁদেনি কোথেকে জানবে? আমার বইতে লেখা আছে কেমন করে ওই 100 বছর বয়স্ক মানুষটি কি মনে করিয়ে দিতে হবে উনি জন্মে কেঁদেছিলেন। আর বুঝতেই পারছো পথটা মোটেই সহজ নয়। 100 বছর একটা মানুষকে জন্মাবার 1 মিনিটের সময়কার স্মৃতি আনিয়ে দিতে হবে। যে মানুষটা বলতেই পারে না ও বেলায় কি খেয়েছে, তাকেই মনে করাতে হবে তোমাকে উনি জন্মে কেঁদেছিলেন আর কাঁদেন। তাহলে নট এ ম্যাটার অফ জোক। কিন্তু আমি বইটা সব লিখে রেখেছি, সেটা চর্চা, আলোচনা, ক্লাসে জয়েন করা ইত্যাদি। একটা কথা মনে হতে পারে, স্যার আমি আপনার বই কিনে দিচ্ছি সবগুলো, আমি বলবো দারুণ, আমার কিছু পয়সা হবে, কিছু চাল কেনা হবে। কিন্তু কথা হলো কলেজ স্ট্রিটে অনেক বইয়ের দোকান, অসংখ্য বইয়ের দোকান, ওখানে কলেজ, স্কুল কলেজ, ইউনিভার্সিটি। তাহলে বই কিনলে দেখানো যায় লোককে, দেখো আমার এত বই। একজন কথা আমার মনে পড়ে, কোথাও আমি গেছিলাম, তখন লেকচার ছিল আমার, একজন আমার বইয়ের ঘরে নিয়ে গেলেন, নিয়ে দেখালেন কি সুন্দর করে সাজানো আছে বইগুলি। সাজানো বইগুলি মানে কি, পড়ে না, রেখেছে কেন, লোককে দেখাবার জন্য, না জানি কত বড় পণ্ডিত। সেই জন্য বই কিনে ঘর ভরো না বাবা, যা কিনো সেই কাজে তো লাগাও। এই কখনো মনে হয় ইংরেজিটা উনি কেন লিখলেন একবার জিজ্ঞেস করি, করো। ফোন ধরার সঙ্গে সঙ্গে বলবে আমি সেমিনার থেকে, এই সেমিনার শব্দটা উচ্চারণ করতে তাই ফোনটা ধরে রাখবো। সেমিনার থেকে যে বইটা কিনেছিলাম তাতে এত পেজে এত লাইনে এই করা লেখা আছে, আমি বুঝিনি কেন, আপনি বুঝিয়ে দিই। আমি বুঝিয়ে দিতে বাধ্য। তার আগে বলবো তুমি কি ভর্তি হয়েছো আমার ইনস্টিটিউটে, বলবে তুমি যদি বলো না, আমি বলবো তাহলে চেষ্টা করো, প্রয়োজনে ধার করো। কারণ আমি বলে রাখি, আমি যখন ডাক্তারি পড়ি আমার তো তখন খুবই দুরবস্থা, সুদে করে টাকা ধার করে এনে সাবজেক্ট দিতে হতো, কারণ ওদের 1 বছরের টাকা অ্যাডভান্স দিতে হতো, আর ওনার কাছে না পড়লে ফেল করিয়ে দেওয়া হতো। আমাকে অর্গানাইজে ফেল করানো হয়েছে। আমি ওরালে পেয়েছিলাম 38, কিন্তু রিটেনের 50 নম্বর পাইনি বলে ফেল করিয়ে দেওয়া হয়েছিল।
কারণ আমি পরে জিনিস আমি তো ওনার কাছে পড়তে যাই না, সেমিনারে আছে। তাহলে তোমাকে ভর্তি হতেই হবে, টাকা না থাকলে ধার করবে। আপনি আগে ধর্ম পড়ালে শেখায়, আমি নিজেও ধার করে পড়েছি, তোমাকেও ধার করে করতে হবে। আর যেটা ধার করে করবে না, ওইটা কিন্তু তোমার ভীষণ মনে লাগবে, এতগুলি ধার করে টাকা ধার করে কি শিখলাম। যা শিখলে তুমি নিজেকে একটা মানুষে পরিণত করতে পারবে, আর সেই মানুষটা কখনো অমানুষ হবে না, কখনো নরপশু হবে না। সেই তোমাদেরকে বললাম, অন্তত এখান থেকে সেই মানুষ হওয়ার কারিগরিটা শিখে যাও, আর অন্যকে শেখাও। তো এবার উপরে যা, এই দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ, যদি স্লাইডটা বানিয়েছি, জিনস অ্যান্ড প্রেসক্রিপশন, এটা লেখা আছে ডেভিডসন সাহেবের বই। জিনস আর ফাংশনাল এলিমেন্টস অফ দ্য ক্রোমোজোম, এটা তোমাদের জানা আছে। যে কি কথা বলছিস কেন? আচ্ছা শুনো, তোমরা যারা দায়িত্বে আছো, এসিটা মাঝে মধ্যে বন্ধ করে দিও, 8 ঘন্টা বন্ধ করো, 8 ঘন্টা চালিও। শুনতে পেয়েছো কিনা? শুনতে পেয়েছে? সে তো বলছি, এখন বন্ধ করো, 8 ঘন্টা পরে আবার চালাবে, বা তার আগে ঘর গরম হয়ে গেলে বলবো বন্ধ করে বাবা। তোমরা জানো, জাইগোট থেকেই যদি বলি, জাইগোট একটা কোষ, সেখানে সাইটোপ্লাজম ছিল, সরি কোষপর্দা ছিল, সাইটোপ্লাজম ছিল, নিউক্লিয়াস ছিল, অনেকেই ছিল, নিউক্লিয়াসে ছিল ক্রোমোজোম। ক্রোমোজোমটা তৈরি হয়েছিল ডিএনএ। ডিএনএর অংশ বিশেষ বংশগতির একক হিসাবে কাজ করে, তার নাম জিন। কি লেখা আছে? জিনস আর ফাংশনাল এলিমেন্টস অন দ্য ক্রোমোজোম। তাই এক্ষুনি বললাম, দ্যাট আর ক্যাপাবল অফ ট্রান্সমিটিং ইনফরমেশন, that are capable of transmitting information. ইনফরমেশন কিসের ইনফরমেশন? মানুষ হবে, পশু হবে, নরপশু হবে, কবি হবে, ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, টিবি হবে, ক্যান্সার হবে, সব on the ground that are capable of transmitting information from the DNA template via production of messenger ribonucleic acid. এই যখন ক্লাসে তোমাদেরকে প্রোটিন সিনথেসিস পড়াবে সুজয়, তখন তোমাকে এই ব্যাপারটা বুঝিয়ে দেবে। এই এমআরএনএ এর মাধ্যমে, মানে মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে ডিএনএ টেমপ্লেট তৈরি হয় টু দ্য প্রোডাকশন অফ প্রোটিন। ওই প্রোটিন সিনথেসিসের জন্য এই ব্যাপারটা জানতে হয়। এক একটা প্রোটিন এক একটার জন্য দায়ী থাকে। একদম বুঝে হয়েছে, বলে তো চলছে। এই এই যে প্রোডাকশন অফ প্রোটিন, এইটা খুব বড় কথা, প্লিজ একটু মাথায় রাখো। প্রোটিন দুই রকম, না ওই প্রোটিনের কথা বল। এই যে প্রোটিন তৈরি, এটা দু রকম, একটা হচ্ছে হার্মফুল প্রোটিন, একটা বেনিফিশিয়াল প্রোটিন। তোমার কোষে যদি বেনিফিশিয়াল প্রোটিন অ্যাকুমুলেটেড হয়, মানে জমা হয়, তার মানে কি? এর আবার মানে আছে, মানে হলো হার্মফুল গ্রুপ অফ জিন তার প্রোডাকশনকে বন্ধ করে দিয়েছে আমার, বা তুমি ব্যায়াম করছো বা অন্য কিছু করছো, তাতে করে কি হয়েছে? হার্মফুল প্রোডাকশন যা কিনা তৈরি হয় হার্মফুল গ্রুপ অফ জিনের মাধ্যমে, সেই প্রোডাকশনটা বন্ধ আছে। যদি বন্ধ থাকে তবে কিন্তু তুমি হারমোনিয়াসলি বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন যে প্রোটিন তৈরি করবে, ওটা বেনিফিশিয়াল। এই বেনিফিশিয়াল প্রোটিন যখন কোষে জমা হবে, তখন তোমার মাথার মধ্যে ওইসব ভালো ভালো চিন্তা আসবে। এই ছাত্রটা খুব ভালো পেপার লিখেছে, এই ছাত্রটি খুব ভালো পেপার লিখেছে, তো ছাত্রীটার থেকে ছাত্ররা ভালো করেছে, অর্থাৎ ওকেই ম্যাক্সিমাম নাম্বার দিতে হবে। আর হার্মফুল গ্রুপ অফ জিন হার্মফুল প্রোটিন তৈরি করে ভরে দেয় কোষের সাইটোপ্লাজমে, তখন তার মনে হবে মেয়েটা দেখতে ভালো, ওকে বলবো তোকে কিছু করতে হবে না, আমি তোকেই ফার্স্ট প্রাইজ দেবো, তুই শুধু আমার কথাটা শুনবি। দেখলে হার্মফুল গ্রুপ অফ জিনের কারিগরি হার্মফুল প্রোটিনে ভরে দিয়েছে সাইটোপ্লাজম, তাই তার মাথার মধ্যে কুচিন্তা কুভাবনা
প্রকাশ করে। আমরা সবাই তাই তো, আমাদের মাথার মধ্যে এরকম কত চিন্তা আছে, খারাপ ভালো। খারাপ হলে বুঝতে হবে এই ঘটনা, ভালো হলে বুঝতে হবে ওই ঘটনা। The human genome contains an estimated 21,500 genes, although many of these are inactive or silenced in different cell types. আমি এই কথা একটু বলবার আছে। তাহলে এভারেজ তোমার আমার সবার মধ্যে 21,000 জিন। কোন কোষে? সব কোষে, সব। কারণ জাইগোট থেকেই তো আজকে এতগুলো কোষ। প্রত্যেকটা কোষে 21,500 জিন আছে। কিন্তু দেখো তারপরে কি লেখা, although যদিও many of these are inactive or silenced in different cell types, তার মধ্যে বেশিরভাগই ইনঅ্যাক্টিভ। ব্যাপারটা ঠিক এইরকম নয়। স্যার লিখেছেন উইথ ডিউ রেসপেক্ট টু হিম, আমি বলতে চাই যে এরা ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ থাকে মানে কিরকম ইনঅ্যাক্টিভ থাকে না? ধরো তুমি একটা গন্ডগোল এর পাশে দাঁড়িয়ে আছো, তুমি কিছু করছো না, চুপচাপ আছো, মানে নিষ্ক্রিয় আছে। এরই মধ্যে তোমার গালে একজন সে বুঝে লাগিয়ে দিল, তখন তুমি নিশ্চয়ই চুপ থাকবে না, নিষ্ক্রিয় থাকবে না, সক্রিয় অংশ নেবে। ঠিক তেমন এই সাইলেন্স আর ইনঅ্যাক্টিভ জিনগুলো কিন্তু বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ রূপ ধারণ করে। কখন? যখন তুমি অ্যালোপ্যাথি মেডিসিন খাও তখন ওরা একটু, যখন তুমি সুপারফিশিয়াল হোমিওপ্যাথি খাও, ব্রাইনিয়া ব্রেডোনা ইত্যাদি খাও, তখন সে আরেকভাবে পাল্টায়। যখন তুমি ল্যাকেসিস খাও আরেকভাবে পাল্টায়। যখন তুমি সুজা মেডিসিন খাও আরেকভাবে পাল্টায়। আবার যখন হাইড্রোমিনাম খাও তখন আরেকভাবে বদলায়। মানে হলো এই সাইলেন্ট বা ইনঅ্যাক্টিভ জিনগুলো অ্যাক্টিভ হয় তখন যখন ও যে পরিবেশে ওকে কাজে লাগায়। এই আমরা যে পদ্ধতিতে ওষুধ দিই, আজকে তো দেয় না, এই পদ্ধতিতে ওষুধ দেওয়ার ফলে ওরা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার পরে কি হয় না, ওরা বুঝে নেয় আমাকে এখন কি করতে হবে। কারণ ওকে তো কন্ট্রোল করছে কেউ, কে করছে? ভাইটাল ফোর্স। মানে কি? হার্ট বেনিফিশিয়াল প্রোটিন কে তৈরি করেছে? বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন। বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন যে ভাইটাল ফোর্স তৈরি করেছে, সেই ভাইটাল ফোর্স একে নিয়ন্ত্রণ করে। তাহলে যে একসময় ইনঅ্যাক্টিভ ছিল, সাইলেন্ট ছিল, সে কিন্তু এবার কথা কইবে। আমার গবেষণা অনুযায়ী এই 21,500 জিন একসময় অ্যাক্টিভ হয় যদি 6টা হার্মফুল গ্রুপ অফ জিন ইনঅ্যাক্টিভ থাকে, তখন আর সবাই কাজ করে। তাই তো এত কিছু ভালো ভালো চিন্তা মাথার মধ্যে ঢোকে, আমি এই করবো, এই করবো, এই করলে এর ভালো হবে, ওর ভালো হবে, এটা সমাজের জন্য, এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, এটা অন্যদের জন্য। এই যে বহুমুখী একটি কি বলবো, বেনিফিশিয়াল, সর্বজন মঙ্গলকারী একটা সত্তা জেগে ওঠে সবার একসঙ্গে। কি করছে? কথা বলছে মনে হচ্ছে, যেন কথা বলো না প্লিজ। তাহলে ফর এক্সাম্পল এইটা দারুন, এই পর্যন্ত উঠিয়ে দে, এই পর্যন্ত উঠিয়ে দে, একটু রাখি, একটু রাখি, ব্যাস। খুব ভালো করে এই মানেটা বুঝো প্লিজ। এই মানেটা যদি বুঝতে পারো, তোমার এখানে আসা 99 ভাগ সার্থক। For example, although the gene for parathyroid hormone PTH is present in every cell, আমি তোমাকে বলেছি 21,500 জিনই আছে প্রত্যেকটা সেলে। দেখলে উনিও তাই লিখলেন। For example, although the gene of parathyroid hormone PTH is present in every cell, activation of gene expression and production of PTH mRNA is virtually restricted to the parathyroid gland. মানে তোমাদের একটা কথা মাথায় ঢুকতে পারে, কারণ আমারই মাথায় ঢুকেছিল এরকম কথা। তাই তো এতগুলো জিন প্রত্যেকটা কোষে, এগুলোর কি দরকার আছে আমি ভাবতাম, কিন্তু বলেছি আমার গার্লফ্রেন্ড। তো দেখো কি লেখা, সব কোষে সব জিন আছে, কিন্তু যেখানে যেটা দরকার সেইখানে সেটা অ্যাক্টিভ হয়। তাই তো লেখা দেখো, although the gene of parathyroid hormone activation of gene expression production of PTH hormone is virtually restricted to the parathyroid gland. সব জায়গায় আছে, কিন্তু শুধুমাত্র ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেই কাজ করে।
অন্য জায়গায় দরকার নিয়েও কাজ করবা। এই যে আমার আঙুলের মাথাতে একটা একটা কোড আছে, তার মধ্যে 21,500, ওখানে কিন্তু প্যারাসাইটাল হরমোন বা কোনো 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 দিনই কাজ করবে না। যার যার দায়িত্ব যেখানে যেখানে সে সেইখানে কাজ করে। ব্রেনের দায়িত্ব একজনদের কাছে, হজমের দায়িত্ব একজনদের কাছে, আমার চরিত্রের জন্য দায়ী একজনদের কাছে। সব কিছুর জন্য যে গ্রুপ অফ জিন দায়ী সেইখানে সে অ্যাক্টিভ, বাকি জায়গায় সে ইনঅ্যাক্টিভ। আবার বলবো একটু, এটা আমি অনেক পরে বুঝেছি কি সেটা। সব কোষে, জাইগোট থেকে শুরু করে সব কোষে সব দিন আছে, সমস্ত কোষে, চোখে, নাকে, মুখে, কানে, গলায়, সব জায়গায় সব দিন আছে। কিন্তু প্রকৃতির তো অদ্ভুত নিয়ম, বলা তো সব থেকে বড় বিজ্ঞানীকে, তার নাম প্রকৃতি। তো প্রকৃতি, নেচার, এত বড় বিজ্ঞান, ভাবা যায় সব কথা দেখো কি সুন্দর লেখা, যে আমার সব গ্ল্যান্ডের সব দিন, সরি সব কোষের সব দিন আছে। হার্মফুল গ্রুপ অফ জিন, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন। কোনটা কাজ করবে কোনটা করবে না সেটা কিন্তু ওই কোষের মধ্যেই ঠিক হবে। চোখের কোষ, এর মধ্যে কোনটা অ্যাক্টিভ হবে কোনটা ইনঅ্যাক্টিভ থাকবে, সব ইনঅ্যাক্টিভ হবে একটি গ্রুপ ছাড়া, এটা চোখের জন্য দায়ী। ভেবে দেখো, আমি যে বলছিলাম পার্মানেন্ট ইভাকুয়েশন নট এ ম্যাটার অফ জোক। বলতে পারো সমুদ্র অতিক্রম করবার মতো কঠিন পার্মানেন্ট ইনঅ্যাক্টিভেশন অফ 6 হার্মফুল গ্রুপ অফ জিন। কিন্তু দয়া করে রুগীকে বলতে যেও না সমুদ্র মন্থনের মতো কঠিন, ওগুলো সালে রাখো না, আমি পয়সা করতে পারি। এই কথাগুলো শুধু তোমরাই জেনে রাখো, যখন দরকার হবে তখন বলবে। সুস্থতা, প্রকৃত সুস্থতা অনেক কঠিন। সুস্থতা যে কোনো ওষুধে হয়, যে কোনো ওষুধে, সে চাই প্যারাসিটামল, চাই বেলেডোনা, চাই মাক্সল, চাই সিপ্রিনাম, সবই। তাহলে সুস্থতা সহজতম বিষয়, প্রকৃত সুস্থতা কঠিনতম, যা কিনা সমুদ্র মন্ত্র, মানে সমুদ্র পাড়ি দেওয়ার মতো কঠিন। কেন বললাম না, পার্মানেন্ট ইন্ডিয়ান অ্যাক্টিভেশন 6 হার্মফুল গ্রুপ অফ জিন যেখান থেকে তৈরি হয় স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন, সমুদ্র অতিক্রম করবার মতো কঠিন। কিন্তু চাঁদে যাওয়া কঠিন, এটাও তো ঠিক কথা, অসম্ভব তো নয়। সেই জন্য আমার তো একটা আশার আলো তো আছে, জানি কঠিন, কিন্তু চাঁদে যাওয়াও কঠিন, গেছে তো মানুষ, আমিও যেতে পারবো, আমার পরিবারকেও নিয়ে যেতে পারবো, আমার পেশেন্টদেরকেও নিয়ে যেতে পারবো। স্যার হচ্ছে না, আবার ঘুরে এলো, এই ধরনের বোকার মতো প্রশ্ন আমাকে করবে না, কারণ আজকে সব কথা বলে দিলাম। কেন দেরি হচ্ছে, কেন দেরি হবে, কেন কোন সিমটম এলো সেই 21,500, কেন সেরে যাওয়ার পর আবার ঘুরে এলো, কারণ তুমি নিজেও জানো পার্মানেন্ট সরি স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন তখন হয়নি, মানে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভেশন অফ 6 হার্মফুল গ্রুপ অফ জিন ফ্রম অল দ্য সেলস হয়নি, তাই ঘুরে এসেছে। যদি হতো বুঝবে কি করে, ভালো পায়খানা হচ্ছে, স্যাটিসফ্যাক্টরি ইভাকুয়েশন, তোমার বিদ্যা শেষ, তোমাকে আর কিছু করতে হবে না। ফোন এলো, তখন রাত বাজে 10টা, তখন ভীষণ জ্বর, আচ্ছা কালকে ফোন করবো, একটু গরম যাও না, আর ফোন এলো না, তুমি ভাবলে হয়তো কোথাও চলে গেছে, তুমি নিজেই ফোন করলে সাহস করে, কি হলো ফোন করলে না যে, বলো কি ফোন করবো, মাঝে মাঝে জ্বর ছেড়ে গেছে। কেন? তোমার যে পার্মানেন্ট ইনঅ্যাক্টিভেশন অফ 6 হার্মফুল গ্রুপ অফ জিন 21,500 দিন সব ইনঅ্যাক্ট হয়ে গেছে পার্মানেন্ট, তাই জ্বর এসে দিল, হতেই পারে, ও নিজে নিজেই ঠিক করে। Multilateral genes that are active in different cells undergo transcription, which becomes binding of an enzyme called RNA polymerase II to a segment of DNA at the start of the term promoter 1 bound RNA polymerase to moves along
one strand of DNA producing an RNA molecule that is complementary to the DNA template. এগুলি সব বলা হয়ে গেছে। মানে হলো ওই যে সুস্থ প্রোটিন তৈরি করবার জন্য যে ডিএনএ কে দরকার তারই একটা হ্যাপ্লয়েড আর একটা হ্যাপ্লয়েডকে বানিয়ে নিয়ে ডিপ্লয়েড হয়ে গেল। এবার কিন্তু সেই সুস্থ প্রোটিন মানে বেনিফিশিয়াল প্রোটিন তৈরি হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই সেমিনারটা বোঝো আর না বোঝো, এটা যে অবৈজ্ঞানিক নয়, এটা যে রাতে ঘুম থেকে উঠেই লিখে ফেলা হয়নি, এটা অন্তত বুঝে তো যাও। এবার আর না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, চেষ্টা করবার একটা মানসিকতা তৈরি হবে আজ আর এখান থেকে। ক নম্বর স্লাইড তো চিন্তা হয়ে গেছে। এবার হচ্ছে 6 सेकंड होगा 6 6 নম্বর হচ্ছে এই প্রসঙ্গে কাল কিছু কথা আমি বলেছি, কিন্তু আমার মনে হয়েছে কেন দেখো আমি ভাবি এত সহজে বোঝা যায় না, আমি ভাবি আমার ছেলেমেয়েরা বুঝছে না, তাই যে আরেকবার একটু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমার থেকে বলে দেওয়ার জন্য আমি এই স্লাইডটা আবার ওপেন করেছি। তোমরা এতক্ষণ অনেকবার শুনেছো আমার মুখে ফর এভরি ইন্ডিভিজুয়াল টু গ্যামেটস sperm and ovum are fertilized and zygote is formed with two forces respectively. This is source of vital force. অনেকবার আমার মুখে শুনেছো, এখন আর ভালো লাগবে না শুনতে, তার শুনেছি অন্য কথা বলবো। ভাইটাল ফোর্স অরিজিনেটেড ফ্রম হারমোনিয়াস। না মানে এটা কি বলতে যাচ্ছি জানো? এইটার জন্য এই যে নিচের লাইনটা তো বড়, দিস ইজ দ্য আইডিয়া behind any kind of different, any kind or different kinds of good thoughts and activities for the welfare of mankind by an individual. অনেকবার বলেছি এই কথাটা, তবু আর একবার বলতে চাই আমি, কারণ এই গুড থট যদি তোমার মধ্যে আসে, কিন্তু সেটা যদি আজকেই আসে তাহলে বুঝতে হয়নি, ওরা একটুখানি ব্যাগ করতে যায় 20,000 টাকা বান্ডিল দেখলে ঠিক পারি নিয়ে পারি। এই জন্য তোকে ধাপে ধাপে হতে হবে, কারণ গুড থটস আসতে গেলে 6 গ্রুপ অফ হার্মফুল জিনকে ইনঅ্যাক্টিভ হতে হবে। এক, তোমার স্যাটিসফ্যাকশন ইভাকুয়েশন হতে হবে, অনেক বড় কথা, অনেক বড় কথা। সুস্থতা অনেক কঠিন, অনেক কঠিন, ভাববার কোনো কারণ নেই। ওই একদম পিছনে বসে ওরকম করে বসলে আমারই ঘুম পাচ্ছে দেখে তুমি যখন হাত দিচ্ছ না, হাত দেওয়া চলবে না, কারণ এখানে আটকে যাবে, তোমার কি লাভ হলো, এখানে আটকে গেল। আমার তো ঘুম তো আসেনি, ঘুম তো যে ঘুমাচ্ছে আমি ওষুধ খাবো। So this is the idea behind any kind of or different kinds of good thoughts and activities for the welfare of mankind of an individual. কিভাবে আসে দেখো, vital forces originated from harmonious cellular activities, যা অ্যাপোলোজন 9 এ লেখা আছে, that is beneficial organochemical reactions to the help of beneficial enzymes, proteins and useful products are produced with the help of active beneficial group of genes accumulated in the cell cytoplasm, which is different creative activities are performed in certain situations. এইটা একটা অন্য কথা আমি একটু বলবো। তাহলে তোমরা উপরের লেখাটার মানে খুব সহজ, আমার মনে হয় সবাই বুঝেছো। পরের টুকু একটু জটিল আছে, তাই আমি একটু পরে বলি। সেটা হলো Hydrophobinum and Drosa play a great role behind different creative activities when these two harmful group of genes are controlled by beneficial group of genes. Vital role. খুব গুরুত্বপূর্ণ কথা, প্লিজ মন দিয়ে শুনো। জানি কঠিন লাগবে, তো কিছু তো করার নেই, বলতে তো হবেই, পরে পরে শেখবার মন তৈরি হোক। 1 নম্বর ভলিউমে একটা চ্যাপ্টার আছে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অ্যান্ড হার্মফুল গ্রুপ অফ জিন। সেখানে বলা আছে হার্মফুল গ্রুপ অফ জিনই ক্রিয়েটিভ করায় আমাদেরকে বিভিন্ন লেখায় ভাবায় ইত্যাদি। তখন বুদ্ধি ওইটুকুই ছিল, আমি ওইটুকুই। পরে পরে যখন বয়স বাড়লো, দাঁত তখন দাঁতগুলো ছিল, এখন পড়ে গেল, তো তখন আইডিয়াটাও বদলে গেল না, বদলালো না, আরো নিউলি এডিটেড হলো।
হাইড্রোফোবিনাম। এই শ্যামল, মনটা, আরে দেখো ঘুমিয়ে গেছে নাকি? হাইড্রোফোবিনাম আর ড্রসেরা, এরা কে? হাইড্রোফোবিনাম হলো লিডার্স অফ দ্য লিডার অফ দ্য লিডার। মেডিসিনটা আছে ফার্স্ট সাইকেল জানো। ও শুধু খারাপ কাজ করায়, আমাদেরকে তিল তিল করে অন্ধকারে ফেলে দেয় দ্রুত মৃত্যুর জন্য। তুই বেঁচে আছি কেমন করে? না, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন ওকে নিউট্রাল করে দেয়, তখন আমরা ওর হাত থেকে ধীরে ধীরে রক্ষা পাই। আর ড্রসেরাকে, ও হলো ডেভিড, সরি, টিউবারকুলার ডায়াসিসের অন্যতম সদস্য। সেও কিন্তু আমাদেরকে অন্ধকারে ফেলে দেয়, মৃত্যুর দিকে ফেলে দেয়। তবুকে বাঁচায় ভাইটাল ফোর্স। এবার শোনো, এদের কাজ হলো খারাপ কিছু করা। হাইড্রোফোন ড্রসার কাজ হলো খারাপ কিছু করা, অথচ ওরাই কিন্তু দায়ী। কবিতা, প্রবন্ধ, বৈজ্ঞানিক আবিষ্কার এগুলির জন্য দায়ী। কি কথা, একই মুখে দুই কথা বলছি আমি, না বলা শেষ হয়নি। এরা যখন হার্মফুল গ্রুপ অফ জিনের দ্বারা পরিচালিত হয়, তখন এই হচ্ছে এদের কাজ, খারাপ করা। আবার বলছি, ড্রসেরা, হাইড্রোফোবিনাম খারাপ কাজ করে, মানে ধ্বংসাত্মক কাজ করে। তোমরা জানো ইকুয়াল টু এমসি স্কয়ার, সেটা একটি মানুষের মঙ্গলের জন্য স্যার আলবার্ট আইনস্টাইন তৈরি করেছিলেন। আবার ওকে নিয়ে যারা অ্যাটম বোম বানালো, উনিও কিছু অ্যাক্টিভিটি, মানে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করলেন। প্রথম বলি অ্যাক্টিভিটি করলেন, ভালো কিছু করলেন। অন্যরা যারা একে, এখন তো এসি বন্ধ, তবু 500 কেন গো, জল খাও। আবার যারা এটাকে মানব বোমা, সরি অ্যাটম বোমা তৈরি করলেন, তারাও তো কিছু করলেন। কথা হলো স্যার আলবার্ট আইনস্টাইনের মধ্যে বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন ওনার কোষীয় কার্যকলাপকে হারমোনিয়াসলি কন্ট্রোল করে, মেনটেন করছিল, কন্ট্রোল করছিল। কিন্তু যারা ধ্বংস করতে চাইলো, তাদের মধ্যে ওরা ছিল, তখন কিন্তু ওদেরকে নিয়ন্ত্রণ করছিল বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন, সরি হার্মফুল গ্রুপ অফ জিন, যিনি মানুষের মঙ্গলের জন্য ইকুয়ালিটি সিস্টেম তৈরি করলেন। তার মধ্যে কাজ করছিল বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন। এই বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন মানে ভাইটাল ফোর্স নিয়ন্ত্রণ করছিল অ্যাক্টিভিটি অফ হাইড্রোফোবিনাম এন্ড অ্যাক্টিভিটি অফ ড্রসেরা। যেদিন অ্যাটম বোমা তৈরি করা হলো, যারা করলো, তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা তৈরি হলো কেমন করে? এই হাইড্রোফোবিনাম, এই ড্রসেরা, এরা নিয়ন্ত্রিত হচ্ছিল ডিসহারমোনিয়াসলি, অসামঞ্জস্যভাবে। কাদের হাতে? হার্মফুল গ্রুপ অফ জিনের হাতে। তাহলে বোঝা তো গেল যে এই হাইড্রোফোবিক ভালো কাজ করে, তো বটেই। কিন্তু আমার বইতে দেখবে লেখা আছে একটু খারাপ কাজ করে। বললাম বইয়ের পরেও আরো কত কিছু ভেবেছি, ফলে সেভাবে তৈরি থেকো। এরপরে সেমিনারে যখন আরো যদি বেঁচে থাকি, আরো কত কথা সুন্দর হবে, এই লোকটা পাগল না হবে এরকম উল্টো পাল্টা বকে। এই ড্রসেরা খারাপ কথা লেখা আছে বলছে, ভালো কথা এক একটা। কিন্তু এখন তো দেখছো এই হাইড্রোফোবিনাম, এই ড্রসেরা, এরা খারাপ কাজ করবার জন্য অদ্বিতীয়, এরাই ভালো কাজ করবার জন্য অদ্বিতীয়, যখন এরা কন্ট্রোলড অ্যান্ড মেনটেন্ড বাই বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন। জিন ছাড়া আমার কাছে কিছু শেখবার নেই গো। আমাকে কোনো একটা বইয়ে ওষুধের সিমটম জিজ্ঞাসা করলে আমি তোতলাবো। আমি জানি, জানতাম, ভুলে গেছি, মনে রাখতে চাইনি। আমার কাছে মনে হয়েছে ওটা অবৈজ্ঞানিকে ভরা, অবৈজ্ঞানিক তথ্য ভরা। তোমরা অনেকে এখানে আছো যারা ক্লাসিক ম্যানেজমেন্ট করো, শ্রদ্ধার সঙ্গে আমি দুঃখিত তোমাদের কাছে যে আমি বলতে বাধ্য হচ্ছি, এবং সেটা দীর্ঘদিন গবেষণার পরে একদিনে বুঝিনি। ওরা অবৈজ্ঞানিক তথ্যে ভরা। কিছু কিছু কথা তো আছেই অজানা, কিন্তু বাস্তবটা কিন্তু ভয়ঙ্কর। তাই তো কলেজ থেকে পাস করার পর অ্যালোপ্যাথি মেডিসিন প্রেসক্রাইব করে,
কলেজ থেকে পাস করার পর এই নাপিতের সেলুন তৈরি করে, নিজে করেন, নিজে চুল কাটেন, অন্য লোক দিয়ে কাটায়। তেলে ভাজার দোকান দিতে আমি দেখেছি, আমি LICর এজেন্ট হতে দেখেছি। কেন? কারণ কলেজগুলোতে শেখানো হয় কোয়ালিফাইড কোয়া বলতে আমার একটু দ্বিধা নেই। তোমরা যদি জবাব চাও আমি জবাব দেবো যে তুই সারাদিন শুনিয়ে দেবো তোমরা কেন কোয়ালিফাইড কোয়া। তোমরা যে কলেজ থেকে পাস করেছো কোয়ালিফাইড কোয়াকে তৈরি করা হয়েছে, তার জন্য হাজারটি প্রমাণ আমার কাছে, বৈজ্ঞানিক প্রমাণ, মুখের কথা না। তুমি জবাব দিতে পারবো না একটিও। তাই যদি হয় তাহলে ওই পথ ভুলে যাও। যতটাই ভুলতে পারবে ততই তোমার মঙ্গল হবে। তবে হ্যাঁ, এক্ষুনি ভুলতে গেলে চেম্বারটা উঠে যাবে, কারণ তুমি তো এটাও শেখনি আর ওটা তো ভুলে বেড়া। ফলে এখন খেয়ে পরে বেশ থাকো, আর ধীরে ধীরে শিখতে হবে, তারপর ওটাকে বন্ধ করে দাও। আর এই সময়তে তুমি একটু নিজের উপর প্রয়োগ করো, বাড়ির লোকের উপর প্রয়োগ করো। ওরা মরে গেলে তোমার মধ্যে কেস করবে না, কেউ বাইরের লোক মরে গেলে কেস করবে। তাহলে ভাইটাল বা অরিজিনেটেড, দেখো উইথ ডিউ রেসপেক্ট টু স্যার হ্যানিম্যান, স্যার বলেছে অটোমেটিক অটোক্রাটিক। আমি আমার গবেষণায় দেখেছি একদম নয়, ভাইটাল ফোর্স মোটেই অটোমেটিক অটোক্রাটিক নয়। কে তৈরি করেছে তাকে? is originated from harmonious cellular activity that is beneficial organochemical reaction with the help of beneficial enzymes and proteins, and useful products are produced with the help of active beneficial group of genes accumulated in the cell cytoplasm, with which different creative activities are performed. তাহলে ভাইটাল ফোর্স মোটেই অটোমেটিকও নয়, অটোক্রাটিকও নয়। যেহেতু এটা একটা ফোর্স, এর পিছনে কাউকে থাকতে হয়। কে আছে? এই কথা আমি তোমাদের অনেকবার বলেছি। আর হাইড্রোজেন রসরাকে নিয়ে তো বললাম। তোমার নতুনরা এটা কিছু বুঝবে না, পুরোনোরা হয়তো একটু অত বুঝবে। শ্যামল বুঝেছিস? আচ্ছা হয়ে গেল, দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড। তাহলে চিন্তা করবে কেমন করে ওটা, দিস ইজ সোর্স ওটা। আচ্ছা ওইটাও পরে, এইটা দেখো, এই যে দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড এনি কাইন্ড অফ or different kinds of antisocial and brutal thoughts or activities for the destruction of mankind. কি দেখছো তো? আগেটা ছিল ওয়েববিয়ার, এটা হলো ব্রুটাল। আমার একটি শব্দ তুমি অবিজ্ঞানিক প্রমাণ করতে পারবে না। যদি প্রমাণ করতে পারো আমি তোমার কাছে শিখবো, আমার কোনো লজ্জা নেই। এত বছর ধরে লড়ে যাচ্ছি, তবু যদি তোমাদের কারো কাছ থেকে নতুন কিছু শিখতে পারি, মরবার আগে তো আমার শিক্ষা পাওয়ার জন্য। তাহলে তুমি কাউকে চোর ধরে লোকেরা পেটায় দেখেছো তো? সত্যি কি ও প্রকৃতপক্ষে দায়ী? আজকে যদি ওই আর্জিকরের কেউ যদি বাইরে এনে দেওয়া হয়, লোকেরা একটু একটু করেও পাবে না, এমন ভাবে পিষে দেবে মাটির সঙ্গে, কেউ কিছু পাবে না। তাই দোষ করুক তাই না করুক, এমনই আমরা। তাই তো একটা নিরপরাধ হাতি, গর্ভবতী হাতির পেটে ঢুকিয়ে দিল জ্বলন্ত লোহার রড। এই তো সেই আমরা, ও তো আমাদেরই কারো না কারো কেউ। হয়তো আমরাও পারবো এরকম। কখন? যদি হার্মফুল গ্রুপ অফ জিন জেগে ওঠে আমার মধ্যে, পাশবিকতা জেগে ওঠে আমার মধ্যে। এই জায়গায় কে? পাশবিকতার জায়গায় কে? This force is created by 6 true diseases or myasthenic diseases, which is originated from different disharmonious cellular activity. Disharmonious, অসামঞ্জস্য, that is harmful organochemical reaction with the help of more numbers of harmful enzymes. অনেকগুলো এনজাইম ছাড়া, and detrimental product, detrimental মানে harmful, products which are produced with active as well as overactive harmful group of genes and accumulated in a cell cytoplasm, which is different destructive activities are performed. যদি তোমার মধ্যে কখনো খারাপ চিন্তা, তুমি জানতে পারছো না, না আমি না তোমার বাড়ির লোক, তুমি জানতো আমার মনে একটা খারাপ চিন্তা এসেছে, কেন এলো? এই কেন তোমার মধ্যে হার্মফুল গ্রুপ অফ জিনের
এক বা একাধিক গ্রুপ অ্যাক্টিভ হয়ে গেছে। ওর অ্যাক্টিভ নয়, কারণ তুমি তো রোগগ্রস্ত হওনি। তোমার মনে করছে ওর চেম্বারটা ভালো চলছে, সেটাকে কি করে বন্ধ করে দেওয়া যায়। ওর চেম্বারটা ভালো হবে তা না, ওকে বন্ধ করে দেওয়া যায়। এই যে চিন্তা মাথায় এলো, এর নাম হলো অ্যাক্টিভ। বিভিন্ন হার্মফুল গ্রুপ অফ জিন অ্যাক্টিভ। তাই তোমার যে কুচিন্তা, কুভাবনা, বাবু তুমি ভাবছো লোকটা বড় ভালো মানুষ, স্বামী ইদানিং কেন দেরি করছে না, বারবার মেয়েদের ফোন আসে কেন, আদৌ কিন্তু সে ভীষণ ভালো মানুষ। তোমার মনে হচ্ছে আমার স্বামী কেন এরকম করছে, মানে তোমার মধ্যে হার্মফুল গ্রুপ অফ জিন অ্যাক্টিভ হয়ে। আবার তোমার মনে হলো তোমার স্ত্রী ডিউটি যায়, ডিউটি করে আগে 6টার মধ্যে ফিরতো, 6:30 হয়ে গেছে, কখনো 7টা। বেচারা রাস্তায় কারণে যাবে, আটকে যায় তাই। কিন্তু তোমার মনে হচ্ছে কিছু একটা আছে, তার মানে তোমার মধ্যে হার্মফুল গ্রুপ অফ জিন অ্যাক্টিভ হয়ে উঠেছে, এক বা একাধিক। ভেবে দেখো, তুমি যে ধরেই নি হ্যাঁ তোমার স্ত্রী বা তোমার স্বামী খারাপ, তাতে তোমার কিছু এসে যায় না। তুমি যদি ভালো ভাবতে পারো তাহলে তোমার মধ্যে অ্যাক্টিভ হয়নি হার্মফুল গ্রুপ অফ জিন। ওরা ভালো, তোমার মধ্যে যে করছে খারাপ চিন্তা, তোমার মধ্যে হার্মফুল গ্রুপ অফ জিন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জলের মতো সোজা কিন্তু। তাহলে আমরা যে চোর পেটাই, পেটানো উচিত নয়। কাকে বুঝাবে? বুঝাতে মেরে দেবে, বুঝাতে যেও না। তুমি কি করো, তুমিও তো মানুষ হও, তুমিও তো বোঝো কেন চুরি করে, কেন চোরকে পেটায়, কারা পেটায়, কখন চুরি করে। এই বোধটা তোমার মধ্যে আসে, মানে তুমি নিজেকে মানুষ প্রমাণ করো আগে। এইবার একটু এসিটা চালিয়ে দাও, এটা হাত পাখা খাচ্ছে লোকেরা, এসিটা চালিয়ে দাও। আবার বলবো ঘর ঠান্ডা। তাহলে এইবার তুমি উঠা দিতেই লোকে। এই বিশ্বনাথ, এসেছিস? তোকে ভিতরে ডাকতে। From above discussion, it is crystal clear that no sign, no symptom is needed for changing. ওই এটা উঠানো বেটা। From above discussion, it is crystal clear that no sign, no symptom is needed for changing philosophy. Philosophy মানে কি? পুরোনো জানি তো তোমাদের জন্য বলছি, thoughts and activity। এই হলো ফিলোসফির সরলতম মানে। Offline of an individual except internal environment or internal economy of the individual, that is programming of the genetic makeup and suitable or adverse external environment। দেখো একটা কথা বলা দরকার, ওইখানে বসে দাও নাকি, এখানে বসতে দাও। কি বলছিলাম জানো? ও এনভায়রনমেন্ট দুরকম, এটা একটু বোঝো। সেটা হলো এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তোমরা জানো আমাদের চারিপাশে যা, আর একটা হলো ইন্টারনাল এনভায়রনমেন্ট। এই ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং অফ দ্য জেনেটিক মেকআপ যা নিয়ে তুমি এসেছো। এই প্রোগ্রামিংটা আবার সবসময় একরকম থাকে না। কারো মায়ের পেট থেকে ক্যান্সার নিয়ে জন্মায়, ডায়াবেটিস নিয়ে জন্মায়, ডায়াবেটিস যাকে বলা হয়, মায়ের পেট থেকে, মানে ওগুলো ওখানেই ওভার অ্যাক্টিভ হয়ে গেছে মায়ের পেটে। আবার আমরা যারা ভাগ্যবতী ভাগ্যবান, ভালোই জন্মায় ইত্যাদি ইত্যাদি, ভালোই চলতে থাকে, তারপর 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 একটা সময় আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেওয়ার আগে কিন্তু মনটা সমস্যায় ভরে যায়, ভালোকে খারাপ দেখছি, বিভিন্ন রকম খারাপ চিন্তা কুচিন্তা আমাদেরকে ভয় করে। এটা কেন বললাম জানো? যখনই তোমার মধ্যে খারাপ চিন্তা উদয় হবে তখন তুমি চেষ্টা করো ঠিক হতে, কারণ অ্যাক্টিভ হয়েছে, এরপর ওভার অ্যাক্টিভ হবে, তুমি ডাক্তারখানে যাবে, হসপিটালে ভর্তি হবে, মারা যাবে। তাহলে যখনই তোমার মনের মধ্যে খারাপ চিন্তা আসবে তখন তুমি যথাযোগ্যভাবে রিয়েলিটি মেডিসিনে ট্রিটমেন্ট করো নিজেকে। যদি তা না করতে পারো, যারা পারে তাদের সাহায্য নাও। আমার কাছে এলে কিন্তু আমি 50,000 টাকাই নেবো, 1 পয়সাও কম দেবো না। প্রত্যেকে টাকা আসবে, সারা কোথায় পাবো? আমারও টাকা ছিল না, আমিও ধার করে পড়েছি, তুমিও ধার করে দেবে আমার টাকা।
আমি তো এমনি এমনি চাইছি না, এইটা টাকাটা নেওয়ার যোগ্যতা আছে আমার, তাই জন্যই 50,000 টাকা দেয়। যদি এটা ভালো করতে পারো তাহলে তুমি অদূর ভবিষ্যতে এই ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, হার্ট পেন, ক্যান্সার, সিকেডির মতো রোগকে আমি রুখে দেবো, কারণ ওই জিনগুলোকে আমি ইনঅ্যাক্টিভ করে দেবো পারমানেন্ট। তুমি এই কঠিন অসুখে কোনো দিন আক্রান্ত হবে। So from above discussion, it is crystal clear that no sign, no symptom is needed for changing philosophy of life of an individual, except internal environment. Internal economy of the individual, the programming of the genetic makeup and spiritual environment. কারণ আমি বলেছিলাম এক্সটার্নাল এনভায়রনমেন্টের কথা। একজন ভালো একটা সরকারি চাকরি পেয়েছে, সেখানে তাকে নিয়ে নানা রকম সমালোচনা, কুৎসিত ফেসবুক ইত্যাদিতে আক্রমণ, মানুষটি ভেঙে পড়েছে, রাতে ঘুম নেই, ক্ষুধায় খাবার খেতে পারে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তার কাছে গেছিল প্রথম ডাক্তার বলে না কোনো দোষ নেই। আরে ভাই দোষ তো নেই, ঘুমোতে পারি না কেন, পায়খানা হয় না কেন, খেতে পারি না কেন, সারাক্ষণ কেন দুশ্চিন্তা আমার মনটাকে ভরে রেখেছে? জবাব নেই। জবাব আছে কোথায়? কারণ এই যে এক্সটার্নাল অ্যাডভান্স এনভায়রনমেন্ট তার মধ্যে ট্রমা তৈরি করেছে। এই ট্রমাকে ঠিক করতে হবে, নিউট্রালাইজ করতে হবে, তার জন্যে ওষুধ খেতে হবে। আর বলেছিলাম ওষুধ খেলে কি হবে, ওদের ওই সমালোচনার জবাব সে দেবে, চলো ভাই আজ আমরা একসঙ্গে, আজকে আমার বার্থডে, জানো তো? আদৌ না, বার্থডে আজকে তোমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবো। এবার 70 থেকে হয়ে যাবে বন্ধু। এই বুদ্ধি তো ছিল না, বুদ্ধি কে এনে দিল? ওষুধ এনে দিল। কালকে নাটকে তোমরা বুঝেছিলে 100 উকিল হয়ে গেল ভদ্র। নাটকটা দারুণ, আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এমন কিছু করবার জন্য। To solve the most complicated mystery of the human world, the unicellular zygote should be our only target. এই যে বিশ্বের এত জনসংখ্যা, এদেরকে দিয়ে যদি তুমি ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি আনতে চাও, এটাই একমাত্র রাস্তা। তো বিশ্ব শান্তি অনেক দূরের কথা, আগে তোমার মধ্যে তো শান্তি আসুক। তুমি তোমার স্বামীকে এই সন্দেহ করা বন্ধ করো, তোমার স্ত্রীকে সন্দেহ করা বন্ধ করো, তোমার মনে শান্তি এলো, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি এলো, সংসারে কি ভালো সুন্দর পরিবেশ, স্বামী স্ত্রী হাসি খুশি, বাচ্চারাও দেখছে আমার বাবা মা কত হাসি খুশি, ওরাও কত খুশি, তো তোমার পরিবারে শান্তি এলো। পাশের বাড়ি থেকে জিজ্ঞাসা করলো ওরা, কি গো তোমরা আজকাল খুব হাসাহাসি করো যে, গতকালই রোজ ঝগড়া লেগে থাকতো সকাল সন্ধ্যে। বলো না, ওর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি করে? ওরা ডাক্তার কাছে দিই, মানে মানে ওষুধ খেয়েছি, তারপরে ওরও মেজাজ নেই, আমারও মেজাজ নেই। তাহলে আমাদের ডাক্তার কাছে নিয়ে চলো, তোমার পাশের বাড়ির লোকে শান্তি এলো। এই করতে করতে একটা সমাজে শান্তি এলো, এই করতে করতে একটা দেশে শান্তি এলো, এই করতে করতে অন্য দেশে এলো, তারপরে বিশ্ব শান্তি এলো। তাহলে এই কথাগুলি যে কতটা বিজ্ঞান ভিত্তিক একটু ভাবলেই বুঝতে পারবে। বাড়ি যাওয়ার পথে আজীবনী গল্প না করে এগুলি ভাবতে ভাবতে যেও, কারণ এটা তোমার নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট। হয়ে গেছে অ্যাকর্ডিং টু 81। ওঠা না কিছু আছে নাকি? এখানে রাখবি, লোকেরা রেখেছে দেখতে পাচ্ছে না, আমাকে নিয়ে কথা বলা। তোমরা বলবে আপনি বললেন বকবেন না, কত বকলেন, তো বলো বকা উচিত কিনা? দেখতে রেখেছে বলছে ওখানে রাখো, আমি না বকি তাহলে আমাকে ওষুধ খেতে হবে। কেন বকছি? তোমরা জানো তো যারা খুব চুপচাপ শান্ত, কি ভালো, তোমরা জানো কি ওর আগামী দিনে ক্যান্সার হবে? কেন? প্রতিবাদ করতে পারেনি, জবাব দিতে পারেনি, ইরিটেশন হয়েছে। ক্যান্সারের সংজ্ঞা কি? ক্যান্সার ইজ দ্য কজ অফ কনস্ট্যান্ট ইরিটেশন, আইদার ফিজিক্যাল অর মেন্টাল অর বোথ। ভিতরে মনটা চুপ নেই, ইরিটেট হচ্ছে, শেষে ক্যান্সার। ফলে চুপ থাকাটা ক্যান্সারের পূর্ব লক্ষণ।
আমার হবে না, আমি জানি। অ্যাকর্ডিং টু 81, দেখো অনেকেই তো বলে জানো বাইরে কেউ অ্যানিম্যাল কেনকে মানে না, ও নিজেই সব এরকম বলে। এখন কি বলবো, কেউ যদি না আমার সম্পর্কে পড়াশোনা না করে না জেনে বলে তো বলুন, কতজন কত কথা বলে, বলার অধিকার আছে, গণতান্ত্রিক দেশ, অধিকার আছে। Approximately one extremely ancient infecting event has gradually passed in some hundreds of years. আরেকটু উঠা না রে, বেশি উঠাস না, আরেকটু নামা, থাক থাক। Extremely ancient infecting event has gradually passed in some hundreds of generations through many millions of human organisms. মানে আমরা কে? আমরা হচ্ছে আমাদের সেই আদিম মানুষের বংশধর, সেদিন থেকে বয়ে এসে আমার মধ্যে 6 ট্রু ডিজিজ, 6 বায়োমেটিক ডিজিজ। দেখো ওটা আমার মুখের কথা নয়, স্যার আমাকে শিখিয়েছিলেন, স্যার এক্সট্রিমলি এনসিয়েন্ট ইনফেক্টিং এজেন্ট হ্যাজ গ্র্যাজুয়ালি পাস। দেখো এই অর্গানন বইটা তো বহুদিন আগে লেখা, কোন সালে লেখা জানো? হ্যাঁ আচ্ছা যাই গে, তুই রাবলি বলো কত বছর আগে, আর তুমি বলো 225। 225 বছর আগে এটা লেখা হয়েছিল। এইটা কাজে লাগিয়ে কে কবে প্রেসক্রিপশন করেছে গো? যাও না তোমার স্যারদেরকে জিজ্ঞেস করো, স্যার এইটা তো লেখা ছিল, আপনি জানতেন, কই কিছু শেখার নেই তো প্রেসক্রিপশন করা। রিয়েলের ভিতরে এইটাকে নির্ভর করে প্রেসক্রিপশন করা হয় এই কথাটাকে। তাই জন্য বলি ঈশ্বরের দেওয়া আমার এই রিয়েল রেমেডি পুরোপুরি বিজ্ঞান নির্ভর, অবৈজ্ঞানিক একটি শব্দ এখানে নেই। তাহলে আমরা স্যারের কথা অনুযায়ী সবাই সোরায় আক্রান্ত ছিলাম। কিন্তু দেখো তারপর স্যার হ্যানিম্যানের কথা দেখো, হ্যানিম্যান admits then through indirectly that there is a state of predisposition prior to getting infected with শরীর মায়োজম। স্যার বলেছেন আমরা সবাই সোরাতে আক্রান্ত, শরীর মায়োজম দ্বারা আক্রান্ত। স্যার ওখানে সরাসরি বলেননি কিভাবে এটা হয়, কিন্তু দেখো স্যার নিজেই স্বীকার করেছেন কোথাও যে এটা হওয়ার জন্য একটা ক্ষেত্র দরকার। তোমরা জানো ধান তুললে ধান হয় না যদি মাটিতে জল, টেম্পারেচার, এয়ার ঠিকঠাক না থাকে। কোনো কিছু আক্রান্ত হতে গেলে উপযুক্ত পরিবেশ দরকার হয়। শরীর মায়াজমে আক্রান্ত হতে গেলে উপযুক্ত পরিবেশ দরকার হয়। দেখো এটা তো আমি লিখিনি বাবা, কেউ লিখেছে, that there is a state of predisposition prior to getting infection। তাহলে এটা ঠিক হলো যে সোরা একমাত্র বিচার্য নয়। কে বিচার্য? ওটা তো দেখতো কি আছে, ওটা না আর নেই কিছু, ও নেই না, বাকিটা আমি বলছি। তাহলে যেদিন আমি তোমরা সবাই শরীর মায়াজমে আক্রান্ত হয়েছিলে সেদিন কিন্তু পরিবেশ দরকার। সে কে তৈরি করে? মানে সেই প্রিডিসপোজিং ফ্যাক্টর কার দ্বারা তৈরি? পিআরএস, পোস্ট অফিস সিনড্রোম। এটা কিন্তু আমার আগে পর্যন্ত দুনিয়া জানতো না। আমি ভাগ্যবান, আমার সৃষ্টিকর্তা আমাকে উপহার দিলেন পিআরএস দিয়ে। তোমরা ভাগ্যবান ভাগ্যবতী এইটা শেখবার জন্য। তাহলে কথাটা লেখা আছে কোথায় দেখো, বিগ বিকে সরকার মহাশয় লিখেছেন তার 21 অ্যানিমালস অর্গানন অফ মেডিসিন পেজ নাম্বার 353। আমার বইতে যা কিছু ধার করার কথা আছে সব লেখা আছে কোন বইয়ে, কোন এডিশনে, কোন পাতায়। ফলে আমি যে চুরি করিনি সেটা আমি শেখাতে পারবো তোমাদেরকে, তোমরাও যেন চোর না হয়। বলা আরে তা আমি আবিষ্কার করেছি, বাংলায় এসে কেউ কেউ বলে ও ফাদার অফ রিয়েল, মানে চোরে বুঝাই সবাই না। আচ্ছা এবার কোথায় যাবো? এবার ফরেন্সিতে যাবো। কত বাজে? মোটে
দারুণ। আজকে সবার শেষে আমি মরে যাওয়ার পর কি হবে সেটা বলে দেবো। হ্যাঁ, আজকে তোমরা ঠিক থাকবে। হ্যাঁ, তুমি অনেক শিখে গেছো, ভাবো। সত্যি সত্যি তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদ পেয়েছো, তুমি এই সেমিনার থেকে অনেক কিছু শিখে ফেলেছো। মানে তোমার কাছে অনেক অস্ত্র এখন রোগী সুস্থ করবার, পিস্তল, রাইফেল, এলএমজি, কামান সব আছে। কি লাভ যদি না ইউজ করতে পারো? ইউজ করা তো শিখতে হবে, কারণ শিখে গেছে, কিন্তু ইউজ তো করতে হবে। ইউজ কি করে করে সেটা হলো রিগার্ডিং। এই যে অস্ত্রগুলি তুমি শিখলে ইউজ করবে কেমন করে? দেখো, আমি গবেষণার বেশিরভাগ সময় পোটেন্সি নিয়ে ভেবেছি, ফলে তুমি আজকে সব শিখে যাবে এই আশা করাটা আমার পক্ষে অন্যায়। কিন্তু শুরু তো হোক যাত্রা, শুরুই করলাম না, কবে সাথে পৌঁছবো? আগে শুরু করো, তারপর চাঁদে যাওয়ার কথা। এই চ্যাপ্টারে আমি বিভিন্ন রকম অস্ত্রকে সহজে শেখাবার জন্য যে পথটা বার করেছি সেটা তোমাদের সামনে কালকে তুলে ধরেছি। আজ আবার দেবো একটু অন্য ভাষায়। ভাষাটা এই জন্য চেঞ্জ করেছি যে আমি একটা মানুষকে ওষুধ দেবো, ভালো হলো, ও আরেকজনকে ডেকে আনলো, ভালো হলো, আরেকজনকে ডেকে আনলো, ভালো হলো। কিন্তু যদি প্রথম দিন ওষুধ নিয়ে যাওয়ার পরেই প্রথম দিন ভালো, দ্বিতীয় দিন একটু খারাপ, তৃতীয় দিন ভীষণ খারাপ, ওই যিনি তোমাকে পরের দিন নিয়ে যাওয়ার কথা বলে রেখেছিলেন যে আমি কিন্তু আপনার সঙ্গে পরের দিন যাবো, ডাক্তারটা অত ভালো, প্রতিদিনই ওষুধই ভালো, ঘুমিয়েছে, ভালো খিদে হয়েছে, যাবো, আমাকে নিয়ে যাবো। তৃতীয় দিন বললো আজকে যাবে তো, বললো ওই ডাক্তার তোমার সব শেষ। কেন না, তুমি শিখেছিলে ঠিকঠাক, কিন্তু পরেরটুকু শেখা হয়নি। মানে যদি এই মেডিসিনটা কোনোক্রমে বিগড়ে যায়, তারপরে তুমি কি করবে সেই পথটাতে জানতে হবে, সেই পথটা জানতে হবে। মোট কথা বিগড়ানো চলবে না। কি করবো? টিউবে চলবে না, এইবার তোমার ব্রেন থেকে কাজে লাগাবো। বলুন ডাক্তারবাবু, আমি আপনাকে ওষুধ খেয়ে প্রথম দিন তো ভীষণ ভালো ঘুমিয়েছি, কাল একটু কম ঘুম হয়েছে ঘন্টা চারে, আর আজকে লাস্ট যে ওষুধটা খেলাম না একদম ঘুম হয়। আর কি হবে আপনাকে যে এটাই কোনো করিনি। তুমি বড় আশা নিয়েছিলে পরের দিন একটা নতুন রোগী আসবে, উনি আর ওরা নতুন রোগী করতে গেল, তাহলে তোমার ডাক্তারি অনেকখানি থমকে গেল, তোমার মনটা খারাপ হলো, রোগীর মন তো আগেই খারাপ হয়েছে। এরপর তুমি আমাকে বলবে স্যার নতুন রোগী তো আসছে না, কি করে আসবে? প্রথমটাই তো ঠিকঠাক হবে, ভুল কোথায় ছিল? বলছিল পোটেন্সি নির্বাচন দিয়েছিলে, হাতি দরকার ছিল, যদি বেড়ে যায় আমি কি করবো, যদি কমে যায় কি করবো, ওখানে আছে। কি বেড়ে যায় কি করবো, হায়ার পোটেন্সি যাবো, মানে হলো এভরি ডে নেক্সট হায়ার পোটেন্সি। এটা তুমি দিয়ে দাওনি, মানে আমিও আগে থেকে শেখাই একসঙ্গে। এটা রিসেন্ট জেনেছি কিছুদিন হলো, না রিসেন্ট জানি বোধহয় 2 সপ্তাহ আগে একটা যে বললাম নতুন ম্যাডাম এসেছিল, প্রথম দিন ফুটকে ভালো, দ্বিতীয় দিন একটু কম ভালো, তৃতীয় দিন খারাপ। বললাম তুমি এখন অন্য প্যাকেটে যাও যেখানে 0-15 আছে। শুরু করলো আবার ভালো, আবার 0-15-18 21 গিয়ে আবার বিগড়ালো, তখন তুমি আবার যাও 200-এ। কি আমি যেহেতু টাকা একবারে নিয়ে নিই, তাই আমার ডিউটি হলো সব ওষুধ দিয়ে দেওয়া। তোমরা কমপক্ষে 2টো ওষুধ দাও, তুমি যদি 100 টাকা নিতে পারবে না। একটা হলো হাইড্রোমিনাম 85 ডোজের, হাইড্রোমিনাম সোডিয়াম 85 ডোজ,
আর 0, 15, 0, 18 এগুলি 15, 18, 21, 24, 27, 30 অথবা 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 18, 19, 30 দিয়ে দাও। তাহলে তোর মাথাটা বাজবে, পরের দিন নতুন রুগী আর নেই আর। তারপর বলবে ডাক্তার মতো অনেক ওষুধ দিয়ে দিয়েছে, একটা ভালো না হলে ফোন করেছে, একটা বলে দিয়েছে আমি ভালো হলে ডাক্তার ঠিক আছে চলে যায়। তাহলে তুমিও ডিপ্রেসড হবে না? কিছু সমস্যা? তাহলে mode of prescription, that is how many potencies of how many medicines should be given at a time for different critical situations, তোমাকে কিন্তু বসে পড়ো বেটা। তাহলে তোমাকে ওষুধ দেওয়ার কায়দাটা জানতে হবে, কি বললে কি করতে হবে সেটি জানতে হবে। ওই তো বললাম, ও সেটা আমি একটু পরে বলছি, এটা জানতে হবে। তাহলে একজন নতুন রুগী তোমার কাছে এসেছেন, তো কি দেবে তুমি? একটু ওঠা ওঠা, আরেকটু আরেকটু, প্রথম যে রুগীটা আজকে তোমার কাছে দেখাতে এসেছে তাকে তুমি ওটা দেবে। কোর্স অফ 65 ডোজেস, লাইক যেমন সিএম থেকে ডিরাজ পর্যন্ত তুমি দেবে। জানো আমার হসপিটালে এইভাবে প্যাকেট বানানো আছে, যেহেতু অনেক রুগী হয় তখন তো ওষুধ দেওয়া যায় না, তখন এইভাবে করা আছে। একটা একটা প্যাকেটে হাইড্রোজেন একটা প্যাকেট এই, সোডিয়াম একটা প্যাকেট এই, কার্বোহাইড্রেট, কার্বনেমিলিন, সিবলিনাম, ড্রপস, এটা সুজার রেনামেন্ট করা হয়। তো কি করা হয় না, এইটা দিয়ে দেওয়া, এতদিন হতো না, এখন থেকে হবে। এইটা তো দেওয়া হবে সঙ্গে, কি করা হবে, এটাও দিয়ে দেওয়া হবে 15, 18, 21, 24, 27, 30 উইথ প্লাস মার্কস অ্যাজ ইট ওয়েল। এটা খাবেন না, আমি কেটে দিয়েছি, কিন্তু রেখে দিন। কেন দিচ্ছেন? তাহলে খাবো না যদি? কোনো সমস্যা হলে ফোন করে বলতে পারবো, না থাকে কিছু খারাপ হয় বলতে পারবো না, তাই দিয়ে দেওয়া হবে। কারণ আমার হসপিটালগুলিতে এই একটা প্যাকেটের দাম নেওয়া হয় 50 টাকা, না রে? 50 টাকা তো, একটা প্যাকেটের দাম 50 টাকা। তাহলে তুমি যদি কাউকে এইটুকু দাও তাহলে 100 টাকা। যদি সরিনাম দাও 150 টাকা, সরিনামের ওটা দাও আরো 50 টাকা, 200 টাকা। মানে ধরে নিতে পারো আমার হসপিটালে গেলে তোমাকে 200 টাকা নিয়ে যেতে হবে। এটা হলো আমি যেদিন থাকি না সেদিন, আর আমি যেদিন থাকি সেদিন তোমাকে দেখাতে গেলে 1000 টাকা ডোনেশন দিতে হবে। আমার জন্য নয়, হসপিটাল ডোনেশন ফান্ডে জমা 1000 টাকা মাসে। আর কোনো কোনো দিন গরিবদের জন্য আছে, তাদেরকে ওই টাকাটা নেওয়া, যাই সেটাও দেওয়ার ক্ষমতা নেই, এমনি দেওয়া। কিন্তু বলা হয় বিনা পয়সা হসপিটালে কাজ হবে না। কেন? তুমি যদি রুগীর হয়ে ভাবো, আর এত বিনা পয়সার ওষুধ, এতে কিছু হয় জ্বর। এই জন্যে দেখো, ওই জ্বর 50,000 টাকা জ্বরের মতো পার্থক্য তো হবে, 1000 টাকা জ্বরের মতো পার্থক্য তো হবে। 50,000 টাকার জ্বর, এটা তো হিউম্যান সাইকোলজি। তাহলে দেখলে তুমি ক্রস মার্ক দিয়ে এটা দিতে হবে নতুন রোগীর জন্য। তোমাকে দুই ধরনের পোটেন্সি দিতে হবে। বাড়ি গিয়ে তোমরাও তাই করো, যারা প্র্যাকটিস করো। আচ্ছা ওটাও ওল্ড পেশেন্ট, ওটাও ওটাও এই রুগীটা তোমার কাছে এসছে 10তম সিটিং, মানে 9বার দেশে চলে গেছে, আজকে 10মবারে। ভালো ছিল, ভালো আছে, খারাপ ছিল, খারাপ আছে। তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে তো চলছিলই, তুমি অলরেডি হারমোনিতে চলে গেছো। যদি না গিয়ে থাকো তাহলে ওইভাবেই চলবে যেরকম নতুন রোগীর জন্য ছিল। ওটাই ভালো আছে স্যার, সেইভাবেই চলো তুমি।
বেশ, এরপর ধরো তার সে এখন নেক্সট ডে হায়ার পরিস্থিতিতে আছে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, অথবা 15, 18, 21, 24, 27, 30 আছে। এই যে দশমতম সিটিং এ রুগী এলো তোমার কাছে, যাকে তুমি ওটা দিলে, সঙ্গে কিন্তু এটাও দিয়ে দিতে হবে পুটিং এক্সপার্ট। শুনুন এইটা রাখুন, যদি বাড়াবাড়ি হয় আমি সেইটাই হচ্ছে। ঠিক আছে ছাড়ুন, তো আমি তো 42 খেয়েছি, আজকে তো পায়খানা হয়নি। আচ্ছা 200 খান, কালকে যা ভালো হয়ে যাবে, জানি ভালো হবে, হবেই। কেন 42-এ বাড়লো কেন? ওর সিস্টেমটা আর নিতে পারছে না, এই হার পরিচয় নিতে পারছে না, তা থেকে নিউট্রালাইজ করতে 200 আসতে হবে। বাট হোয়াইটাই জবাব দিয়ে দিয়েছি, ধরে ওঠা ব্যাস ব্যাস। এই ছবিটা খাতায় লিখো না, চোখ বন্ধ করে তোমার মনে ঢুকিয়ে নাও। যে কথাগুলি আমি মুখে বলছিলাম এটা তারই একটা দিক। সিএম খেয়ে ভালো ছিল, 200 খেয়ে একটু খারাপ, 03 খেয়ে বাড়াবাড়ি, এই জায়গাটা ঠিক তার নিচে আবার সিএম লেখা আছে। তুমি সিএম দিয়ে শুরু করতে পারো, 0 থেকে শুরু করতে পারো, যা খুশি। এই যে বিষয়টা একটু চোখ বন্ধ করে ঢুকিয়ে নাও না গো ভিতরে। আর যদি তোমার ক্যামেরা কাজ করে, মোবাইল কাজ করতে, ছবিটা দিই কি লেখা আছে। ও ভাই, কিন্তু এই লাল ব্যাপারটা যদি আমি দিয়ে দেবো, দিয়ে দেবো, এই লাল ব্যাপারটা কিন্তু ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে না, ওটা মাথায় দাগ কাটবে না। আমার মাথায় দাগ কাটেনি সেটা বলতে হবে, তার জন্য ঠিক করলাম এর বেশি ভালো কিছু করা যাবে না, ফালতু কালার করতে হবে, একদিনের টাকা আমার যাবে, কিন্তু ও তো বইতে বা ক্লাস নেওয়া হবে ওর উপরে, তখন তো আমি দেখাবোই। এবার দেখো এইটা পর্যন্ত বলেছি, তারপর তুমি এখানে এলে, এগুলি চলছে 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 চলছে, এখানে এসে থেমে গেল গাড়ি, গাড়ির চাকা থেমে গেল। তা তো কালকে রাতে একদম ঘুমায়নি, ভালো ঘুমোচ্ছিলাম, কালকে একদম ঘুম হয়নি। তখন তোমার সঙ্গে সঙ্গে উঠতে হবে, ঠিক আছে ওটা বন্ধ রাখুন, এখন আপনি 200, আবার ঠিক হয়ে যাবে। তখন কি হবে লেখা, ওটা আর বক করবো না। তারপরে হ্যাঁ 01 এর পরে ওই পর্যন্ত ভালো রয়েছে, তারপরে 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 যা আছে লিস্টে, নেক্সট মেডিসিন 50 থাকবে, মানে 65 পেজে থাকবে, 65। এইটা একটু মনে রাখো না গো, if there is severe aggravation after any potential of any other medicine, ওটা কি ভালোই ছিল জানো, কিছু একটা ঘটলো। কি ঘটলো ভাবো, তো নিয়ারেস্ট আত্মীয় অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর বাঁচবে কিনা ঠিক নেই, বা কিছু হয়নি, হঠাৎ করে মালদাতে ভয়ঙ্কর অবস্থা, জানি কি বলি কি করি কি বলি কি করে। স্যার হ্যানিম্যান একটা কথা বলেছেন, যখন তুমি ভাববে নাক ভূমিকা দিয়ে ভাববে, আর আমি বলি যখন তুমি ভাববে হাইড্রোগ্রাম সিয়াম দিয়ে ভাবো, তোমার ভাববার আগে রোগী ঘুমিয়ে যাবে। তাহলে আমার এর ভিতরে সব কিছু আছে, অনেক কিছু আছে, জানবার জন্য, বলবার জন্য, কাজে লাগাবার জন্য দরকার হলো, শেখার জন্য দরকার মানসিকতা, না মিথ্যা বলে, শেখার জন্য দরকার সুস্থতা। তো কেউই সুস্থ নেই না, অর্থাৎ মন হবে না, বরং হতে পারে যে দুদিন ধরে বক বক করলো, আদৌ কোনো লাভ হবে কি, কারণ তোমার লাভ বক দেয়, আদৌ কোনো লাভ হবে কি, একটি ভাব বক যেটা করে দেখেছি কিছু হয় না, আবারও একটি ভাব বক কারণ নিজেই তো সুস্থ নয়, সুস্থ নয় বলেই মাঝে মাঝে কথা মাথায় আসছে। সেই জন্য আগে তোমরা তো সুস্থ হও, রোগী সুস্থ করতে হবে না গো, তোমরা কেউ সুস্থ নয়, আমিও নই। তাহলে
নিজেকে তো সুস্থ করো, পরে রুগী দেখো। কি হলো? গলা কাটবো। তুমি একদম চুপ করবে, একদম পরে আছে ব্যস্ত হচ্ছে কেন? গলা কাটটা তো বাংলায় এসে ওরা কাটেনি, আমি কাটবো। ওরাও এই তো রয়েছে সামনে। আরে বুড়ো কি রে, সেটা সামনে রয়েছে, দেখতে পাচ্ছ না? তারপরে দেওয়ার দরকার নেই। সিএম দিয়ে ভালো ছিল, 200 দিয়ে ভালো ছিল, কিন্তু 03 দিতে পারছে না। কি করবে? 500তেই যেতে হবে, এই তো কথা। কি হচ্ছে কি কি জিজ্ঞেস করবে? তুমি বলবে আমি তো অসুস্থ, আমি তো উল্টো পাল্টা কথা বলবোই। লোকটা অসুস্থ, প্রস্টেট ক্যান্সারে ভুগছিল, মরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক করে কপালের কষ্ট যায়নি, এখানে আসার কথা ছিল, বেঁচে আছে। ঠিক আছে, ওনার কোনো দোষ নেই গো, তোমার কোনো দোষ নেই। কথা বলো না গর্গুপ্ত, তোমার গলা কাটবো। তাহলে তুমি কি দেখতে পেলে? সিএম দিয়ে ভালো ছিল, 200 দিয়ে ভালো ছিল, 3 দিয়ে খারাপ। তোমার কাছে কোনো অপশন নেই, 200 এর উপরে যেতে হবে। কি সেটা? 500। 500, 1 in 10 in 50 MCM, 15, 16, 17 ইত্যাদি 60। তারপর এবার